নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত নেট এবং সেট অ্যাসপিরেন্টস, আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত। আমরা আবারও পেপার 1 অর্থাৎ ইউজিসি এনটিএ নেট জিআরএফ এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার প্রথম পত্র বা জেনারেল পেপার 1 থেকে আলোচনা করব। আমরা আজকে কমিউনিকেশন ইউনিটটি সম্পূর্ণ একটি ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ আমরা কমিউনিকেশন ইউনিটের সিলেবাস ভিত্তিক একটি ভিডিওতে সমস্ত ইউনিটগুলোকে আলোচনা করব। প্রথমে আসবো কমিউনিকেশন বা যোগাযোগের অর্থ কী। কমিউনিকেশন বা যোগাযোগ এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুই বা তার বেশি ব্যক্তি বা সত্তার মধ্যে তথ্য, চিন্তা, ধারণা বা অনুভূতির একটা বিনিময় ঘটে। আসলে কমিউনিকেশন বা যোগাযোগ, এই যোগাযোগের মূল 4টি উপাদান রয়েছে। একটি হচ্ছে যিনি বার্তা পাঠায়, যাকে আমরা প্রেরক বলি বা সেন্ডার বলি। বার্তা, মেসেজ, মাধ্যম, মিডিয়াম, এবং যে পায় মেসেজটি প্রাপক বা রিসিভার। সো এই যোগাযোগ প্রক্রিয়াটি শুরু হয় যখন প্রেরক তার বার্তা তৈরি করেন এবং একটি নির্দিষ্ট মাধ্যমে বার্তাটিকে প্রেরণ করেন। তাই বার্তাটি প্রাপক গ্রহণ করে এবং সেটাকে ডিকোড করেন এবং এরপর তিনি তার প্রতিক্রিয়া জানান ফিডব্যাক রূপে। আর এটাই হচ্ছে একটি যোগাযোগ প্রক্রিয়া বা কমিউনিকেশন প্রক্রিয়াকে কমপ্লিট করছে। আমরা এই যোগাযোগ প্রক্রিয়া কিভাবে হয় তার প্রসেস নিয়ে আলোচনা করব। সো যোগাযোগ প্রক্রিয়ায় প্রধান কি উপাদান থাকে? প্রথম হচ্ছে, প্রসেসের শুরুটা হয় সেন্ডারকে দিয়ে, যিনি এনকোডিং করে, অর্থাৎ তথ্যকে এমনভাবে তিনি গুছিয়ে প্রকাশ করেন যা প্রাপকের কাছে মিনিংফুল হয়। দ্বিতীয় হচ্ছে মেসেজ বা বার্তা, অর্থাৎ মূল তথ্য বা চিন্তা যা আমরা সাধারণত আদান প্রদান করি। তৃতীয় হচ্ছে মিডিয়াম, অর্থাৎ বার্তা প্রেরণের যে পদ্ধতি হচ্ছে, যে পথ দিয়ে যাচ্ছে, সেটা আমরা মুখোমুখি কথা বলি বা ফোন কলে বা হয়তো ইমেলে করি। এবার আসবো ডিকোডিং, অর্থাৎ আমরা যে মেসেজটা পাঠাচ্ছি প্রাপক পেয়ে সেই বার্তার অর্থটাকে উপলব্ধি করছে বা বোঝার চেষ্টা করছে। তারপরে সবশেষে থাকে একটা পদ্ধতিতে ফিডব্যাক, অর্থাৎ প্রাপক বার্তাটি পেয়েছেন, তারপরে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। এভাবে তিনি প্রেরককে তার বার্তাটি যে বুঝে নিয়েছেন, সফলভাবে বুঝতে পেরেছেন তা জানান। এবারে আসবো এই কমিউনিকেশনের টাইপসগুলো নিয়ে, অর্থাৎ যোগাযোগের প্রকারভেদ। প্রথম ভাগ হচ্ছে ভার্বাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ বা মৌখিক কথোপকথন। সো মৌখিক যোগাযোগ বলতে বোঝায় মুখের কথা বা লিখিত ভাষার মাধ্যমে বার্তার আদান প্রদান। সো ভার্বাল মানে হচ্ছে মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। সো এর মধ্যে মুখোমুখি কথোপকথন হতে পারে, ভাষণ হতে পারে, টেলিফোন কল হতে পারে, চিঠিপত্র হতে পারে, ইমেল হতে পারে। সো এটি যোগাযোগের একটা অত্যন্ত অন্যতম একটা প্রচলিত পদ্ধতি, যা সরাসরি বা লেখার মাধ্যমে হতে পারে। মৌখিক যোগাযোগে আমরা বক্তার কণ্ঠের আমরা ভালো করে উপলব্ধি করতে পারি, কণ্ঠের গতি, তার শব্দ চয়ন, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবারে আসবো নন ভার্বাল কমিউনিকেশন বা যাকে আমরা অমৌখিক কথোপকথন বা যোগাযোগ বলছি। অমৌখিক যোগাযোগ এটি হচ্ছে এমন একটি বিষয় যেখানে বার্তা শব্দ ছাড়াই, অর্থাৎ উইদাউট ল্যাঙ্গুয়েজ, শরীর ভঙ্গিমা, মুখের অভিব্যক্তি, দৃষ্টিভঙ্গি, কণ্ঠের স্বর এবং উচ্চারণের মাধ্যমে প্রকাশ করা হয়। এটি আমাদের যে মৌখিক বার্তাকে সুস্পরক এবং সুন্দর করে তোলে এবং প্রায়ই এখানে অনুভূতি প্রকাশে এটা অধিক কার্যকরী হয়। যেমন কারো হাসি বা চোখের ভাষা দেখে অনেক সময় আমরা কিন্তু বুঝতে পারি যে ব্যাপারটি কি বা তিনি কি বলতে চাইছেন। এবারে তৃতীয় টাইপ হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ এটি একটি আমরা আনুষ্ঠানিক যোগাযোগ বলতে পারি। এখানে নির্দিষ্ট নিয়ম কানুন এবং একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী হয়। এটি প্রায়ই অফিসিয়াল সেটিং এর ক্ষেত্রে হয়ে থাকে, যেমন একটা ব্যবসায়িক বৈঠক, একটা রিপোর্ট বা একটা মেমো ইত্যাদি। সো এই যোগাযোগের মূল লক্ষ্য হলো অফিসিয়াল তথ্য ও বিশেষ বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা, যা সাধারণত সব থেকে হায়ার লেভেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, উচ্চশিক্ষা, শিক্ষা, সরকারি ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট আসবো ইনফর্মাল কমিউনিকেশন। এটা কিন্তু একটা অনানুষ্ঠানিক একটা প্রক্রিয়া বা যোগাযোগ। এখানে স্বাভাবিক এবং অনেকটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে, যেখানে যোগাযোগটি খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এটি কোনোরকমভাবে আনুষ্ঠানিক নিয়ম না মেনে হয় এবং প্রায়ই এখানে গ্রেপভাইন যে কমিউনিকেশনের একটা সুযোগ থাকে, অর্থাৎ সাধারণত এখানে বন্ধু বান্ধব বা সহকর্মীদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে একটা আলাপচারিতা এই ধরনের যোগাযোগে হয়ে থাকে। নেক্সট টাইপ হচ্ছে ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। এইটি সাধারণত আমরা বলে থাকি আত্মযোগাযোগ বা অন্তর্লোকীয় একটা যোগাযোগ।
এখানে নিজের সাথে নিজে কথা বলা হয়, অর্থাৎ নিজের সাথে ভাবনার আদান প্রদান করা হয়। এই প্রক্রিয়ায় মানুষ নিজের চিন্তা বা নিজের অনুভূতি নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেন, যা ওই ব্যক্তিটি তার আত্ম উন্নয়ন এবং আত্ম প্রতিফলনের একটা কাজ করে। সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ এস্টিমেট হয়ে থাকে। নেক্সট আসবো ইন্টারপার্সোনাল। সেটা ছিল ইন্ট্রা, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। তো এটা কিন্তু একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। সো এখানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সরাসরি যোগাযোগ, যা মুখোমুখি বা কোনো যোগাযোগ মাধ্যমে হতে পারে। সো এটি সম্পর্ক গড়ার ক্ষেত্রে, মানুষের সাথে আত্মীয়তা গড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যোগাযোগ প্রত্যক্ষ প্রতিক্রিয়া আমাদেরকে দিয়ে থাকে। নেক্সট টাইপ হচ্ছে গ্রুপ কমিউনিকেশন, অর্থাৎ দলীয় কথোপকথন বা যোগাযোগ। সো দলীয় যোগাযোগ হলো এমন এক ধরনের কমিউনিকেশন বা যোগাযোগ যা দল বা গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঘটে থাকে। এটি সাধারণত আলোচনার ক্ষেত্রে, কোনো বিশেষ তথ্যকে সবার সাথে শেয়ার করার ক্ষেত্রে বা দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে দলীয় যোগাযোগে যে বিশেষ অংশটি হিসেবে কাজ করে তা হচ্ছে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রে তাদের পরিবেশ থেকে সমাজের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। এবারে আসবো এই কমিউনিকেশন বা যোগাযোগ এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি কি কি। অর্থাৎ একটা ভালো কমিউনিকেশন বলতে কি বুঝি? সর্বপ্রথম ওটাকে টু ওয়ে প্রসেস হতে হবে, অর্থাৎ দ্বিমুখী প্রসেস হতে হবে। মানে নাকি একটু বুঝিয়ে বলি। যখন আমরা কমিউনিকেশন করি, সেন্ডার থেকে রিসিভার অবধি হয়, অর্থাৎ যেখানে একজন প্রেরক বার্তা পাঠান এবং একজন প্রাপক যিনি বার্তাটাকে গ্রহণ করেন এবং তারপরে তিনি প্রতিক্রিয়া জানান। তো এইভাবে পরস্পরের মধ্যে একটা ভাব বিনিময় চলতে থাকে। যদি ওই ফিডব্যাকটা না হয় তাহলে কিন্তু টু ওয়ে হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পারপাসফুল, অর্থাৎ একটা কমিউনিকেশন উদ্দেশ্যমূলক হওয়া উচিত। তো কমিউনিকেশনের প্রধান উদ্দেশ্য হলো যিনি পাচ্ছেন মেসেজটি, প্রাপক, তার উপর একটা বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করা। তো এটি মানুষের জ্ঞান, মনোভাব বা আচরণকে প্রভাবিত করতে সাহায্য করে। তৃতীয় যে পয়েন্টটি আসবো তা হচ্ছে অবশ্যই কমিউনিকেশন প্রাসঙ্গিক হওয়া উচিত। তো যদি এই কমিউনিকেশনের অর্থটা আমরা ভালো করে বুঝি যে এটি একটা সাংস্কৃতিক, সামাজিক, পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে, তাই এখানে বিভিন্ন অর্থ বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে বলে থাকে। এছাড়া কমিউনিকেশন ডাইনামিক এবং কন্টিনিউয়াস হওয়া উচিত, অর্থাৎ যোগাযোগ অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে, চলমান হবে। যা কি হবে, আমাদের যখন কমিউনিকেশন হয় তখন প্রত্যেকটি কমিউনিকেশন একটা প্রতিক্রিয়ার ভিত্তিতে হয়ে থাকে। এটি কি হয়, সময়ের সাথে সাথে কিন্তু বিবর্তিত হয়, মানুষের স্বাদ অনুযায়ী পাল্টায়। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্ল্যারিটি এবং কনসিয়াসনেস, অর্থাৎ স্বচ্ছতা এবং স্পষ্টতা। সো ভালো কমিউনিকেশন মানে এখানে বার্তাটি স্পষ্ট হবে, সংক্ষিপ্ত হবে, যাতে যিনি প্রাপক, যিনি গ্রাহক, তিনি কিন্তু মেসেজটিকে বুঝতে পারেন, অস্পষ্ট যাতে না হয়। সো এইভাবে আমরা কিন্তু একটা ভালো কমিউনিকেশন করতে পারবো। এবারে আসবো, যদি আমাদেরকে ইফেক্টিভ কমিউনিকেশন করতে হয়, এটা তো বৈশিষ্ট্য হলো ইফেক্টিভ কমিউনিকেশনের বৈশিষ্ট্য। এবারে যদি ভালো করতে হয় কি করব? অবশ্যই আমরা কমিউনিকেশনটা ভার্বালিও করব, নন ভার্বালিও করব। কেমন? অর্থাৎ যখন আমরা মৌখিকভাবে কথা বলছি তখন আমরা যখন ভাষা ব্যবহার করব তখন যেমন থাকবে স্পষ্টতা, আমরা যখন কোনো কথা বলবো উপযুক্ত যেমন সুর থাকবে, ঠিক তেমনিভাবে আমাদের প্রয়োজন মাফিক যতটুকু বলা দরকার ততটুকু বলবো। অর্থাৎ একটা ভালো যোগাযোগ মানে ওটা হচ্ছে কতটুকু বলবো, কথাটা কতটুকু বলবো না তা কিন্তু জানতে হবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনটাও করতে হবে, অর্থাৎ ভাষা, ল্যাঙ্গুয়েজ তো ব্যবহার হবে, তার সাথে যদি আমার শরীরের ভাষা, আমার ফেসিয়াল এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি, চোখের যোগাযোগ, অর্থাৎ চোখের সাথে কথা বলা, আমার প্যারা ল্যাঙ্গুয়েজগুলো যেমন আমার স্বর কখন উঁচু কখন নিচু, ভলিউম, এগুলো থাকবে। তো এটি প্রায় সাধারণত আমাদের যে ভার্বাল কমিউনিকেশনটাকে না অনেকটা বেটার করে তোলে। তাই এই নন ভার্বাল কমিউনিকেশন একটা অভূতপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেখানে একটা কমিউনিকেশনকে সুন্দর করতে একটা গুরুত্বপূর্ণ তার রোল থাকে। এর পাশাপাশি আমাদেরকে ইন্টারকালচারাল কমিউনিকেশন করতে হবে। ইন্টারকালচার মানে হচ্ছে আন্তঃসাংস্কৃতিক একটা যোগাযোগ, অর্থাৎ এই ইন্টারকালচারাল যোগাযোগ হলো যেখানে ভিন্ন ভিন্ন আমাদের কিন্তু সাংস্কৃতিক পটভূমি আমাদের সমাজের মধ্যে পেয়ে থাকে। তো সেখানে মানুষের সাথে যোগাযোগ, মানুষের এজ, মানুষের ক্লাস, মানুষের স্ট্যাটাস অনুযায়ী আমাদের কথা বলতে হয়। তো সফল একজন ইন্টারকালচারাল যিনি কমিউনিকেশন করেন, তিনি কোথায় কোন ভাষায় কথা বলতে হবে, কোন প্রথা, আদব কায়দা, মূল্যবোধ, এইসব সম্পর্কে কিন্তু তার গভীরভাবে ধারণা থাকবে। তো তাই সাংস্কৃতিক এলাকা ভিত্তিক, তো সেখানকার সংস্কৃতি অনুযায়ী আমাদের ভাষার বিভিন্ন রকমভাবে তাদের অর্থ আলাদা থাকে,
তাদের সেখানকার কাস্টম আলাদা থাকে, তো সেগুলোকে মাথায় রাখতে হয়। তৃতীয় যেটা বলতে পারি, যদি আমরা ভালো ইফেক্টিভ কমিউনিকেশন করতে চাই তাহলে কিন্তু আমাদের গ্রুপ কমিউনিকেশন করা প্রয়োজন, অর্থাৎ দলীয় যোগাযোগটা খুবই প্রয়োজন। এই যোগাযোগ ব্যবস্থাতে কি হয়, একটা নির্দিষ্ট গোষ্ঠীর যে সদস্য মানুষরা থাকে তাদের মধ্যে তথ্য বিনিয়োগ হয়, আর এক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে সহযোগিতা, মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ এগুলো কিন্তু বেড়ে ওঠে। এছাড়া আমরা যদি ইফেক্টিভ কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রে শ্রেণীকক্ষের কথাটিও ভাবতে হবে। আমরা শ্রেণীকক্ষেও কমিউনিকেশন করি, তো এই শ্রেণীকক্ষে যে যোগাযোগটা হয়ে থাকে সেখানে আমরা কিভাবে ইফেক্টিভ করতে পারবো। তো এখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মধ্যে এবং নিজেদের শিক্ষার্থীদের মধ্যেও এবং শিক্ষকদের মধ্যেও একটা একাডেমিক পরিবেশ থাকবে যেখানে তারা মত বিনিময় করবে। তো এইরকম যদি কমিউনিকেশন হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করবে এবং সাথে সাথে তাদের যে জ্ঞানটা যে তারা সঞ্চয় করছে বা জ্ঞানটা একজন শিক্ষক দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু খুবই সাহায্যকারী উপাদান হয়ে উঠবে এই ক্লাসরুম কমিউনিকেশন টেকনোগুলি। এবারে আমরা আসবো যোগাযোগ বা কমিউনিকেশন, এটা কিভাবে তো ভালোভাবে করা হয় করলাম, কিন্তু এই কমিউনিকেশনের অনেক বাধা থাকে। কমিউনিকেশন করতে গিয়ে আমাদের অনেক কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। এবারে আসবো আমরা কি কি বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারি। প্রথমে হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার্স, অর্থাৎ আমরা বলতে পারি ফিজিক্যাল ব্যারিয়ার্স হলো কিছু বাহ্যিক বাধা যা আমরা যখন যোগাযোগ করি বা কমিউনিকেশন করি তখন বাধার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বলতে পারি কোথাও উচ্চস্বরে শব্দ বাজছে, বা হয়তো যাকে কথাটা বলছি আমরা তার সাথে একটা বিশাল দূরত্ব রেখেছি, বা কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হতে পারে, বা পরিবেশগত বিভিন্ন অবস্থার কারণে বার্তাটি ঠিকমতো পৌঁছাতে পারলো না, বাধাগ্রস্ত হলো, সেক্ষেত্রে হতে পারে। তো এগুলো সাধারণত প্রতিকূল পরিস্থিতিতে এইরকম ধরনের আমরা সমস্যায় ভুগে থাকি। দ্বিতীয় আসবো সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স বা বলতে পারে মানসিক প্রতিবন্ধকতা। সো এই মানসিক বাধা বা প্রতিবন্ধকতা হলো মানসিক অবস্থা যা বিশেষ করে যখন একজন বার্তা প্রেরক একজন বার্তা প্রেরণ করে এবং যে বার্তা গ্রহণ করছে তাদের মধ্যে একটা বেশ বাধা সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেকের যখন মাথায় স্ট্রেস থাকে, বিভিন্ন আবেগীয় সমস্যা থাকে, বা এমন কিছু পূর্বের ধারণা মানুষের কিন্তু কথা বলার সময় তার কিন্তু মেন্টালিটিকে চেঞ্জ করে দিতে পারে, তো তখনও বাধা হতে পারে। তৃতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স বা ভাষাগত প্রতিবন্ধকতা। ভাষাগত প্রতিবন্ধকতা হলো মেইনলি একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলছে, তাদের ভাষা আলাদা, যারা কিছু কিছু টার্মিনোলজি বোঝে না, তো এমন কিছু শব্দ বা টার্মিনোলজি যা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মানুষের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যায়। সাধারণত এমন কিছু জার্গন, এমন কিছু আঞ্চলিক ভাষা থাকে যেগুলো আরেকজন মানুষ জানে না, তখন তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন এই ত্রুটিটা ঘটবে। 4 হচ্ছে কালচারাল ব্যারিয়ার্স, অর্থাৎ সাংস্কৃতিক প্রতিবন্ধকতা। তো এই কালচারাল ব্যারিয়ার হলো এমন কিছু সংস্কৃতি, এমন কিছু বিশ্বাস, এমন কিছু মূল্যবোধ এবং যেগুলো কিন্তু আমাদের একজন মানুষের থেকে আরেকজন সাংস্কৃতিক মানুষের থাকা তাদের মধ্যে পার্থক্য হয়ে থাকে। তো এই সাংস্কৃতিক পার্থক্যটাকে বুঝতে পারা এবং সেটাকে মেনটেন করে কথা বলাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে থাকে না, তো এটি একটি বাধা। তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম এটি হচ্ছে অর্গানাইজেশনাল ব্যারিয়ার, অর্থাৎ যেখানে প্রতিষ্ঠান বা যেখানে কাজ করি আমরা সেখানে কিছু প্রতিবন্ধকতা থাকে। সো যেমন একটি প্রতিষ্ঠানের সেখানে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেমন এখানে উচ্চ পদস্থ বা নিম্ন পদস্থের মধ্যে সঠিকভাবে কথাবার্তা বলতে দেওয়া যাবে না। সেখানে একটা যোগাযোগের জন্য চ্যানেলের প্রয়োজন, যেমন যে কেউ চাইলে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে পারবে না, যে কেউ চাইলে বসের সাথে যোগাযোগ করতে পারবে না। তো এটা কার্যকর যোগাযোগকে তারা এগুলো কিন্তু বাধাগ্রস্ত করে। এছাড়াও বিভিন্ন সংস্থার মধ্যে স্বচ্ছতার অভাব আছে এবং জটিল একটা হায়ারার্কি মেনটেন করে তারা, যার কারণে সেখানে কিন্তু কমিউনিকেশন বাধা হয়ে থাকে। এছাড়া হচ্ছে 6th হচ্ছে সিমেন্টিক ব্যারিয়ার, অর্থাৎ অর্থগত প্রতিবন্ধকতা। এটি কি, আমরা যখন কথা বলি তখন কিছু শব্দ বা কিছু সিম্বল ইউজ করি এবং সেগুলোকে সামনের জন সঠিকভাবে বুঝতে পারে না। একই শব্দ বা একই সিম্বল আমি যেটা মনে করি হয়তো অন্যের কাছে হয়তো অন্য অর্থও হতে পারে, তো এইখানে কিন্তু একটা বিভ্রান্তির কারণ হতে পারে। এছাড়া 7ম হচ্ছে পারসেপচুয়াল ব্যারিয়ার্স, অর্থাৎ ধারণাগত প্রতিবন্ধকতা। এটি কি, মানুষের অভিজ্ঞতা বিভিন্ন মানুষের বিভিন্ন হয়ে থাকে, মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হয়ে থাকে, মানুষের মনোভাব বিভিন্ন রকম হয়ে থাকে, তাই একই বার্তার বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। তাই প্রত্যেকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বার্তার কিন্তু অর্থ, যে মেসেজটি যাচ্ছে তা কিন্তু পরিবর্তন হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। এবারে আসবো এই যে বাধাগুলো বা প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে আমরা দূরীকরণ করতে পারবো, অর্থাৎ এমন কিছু স্ট্র্যাটেজি আছে কি যাতে যেভাবে হোক আমরা এই ব্যারিয়ারগুলোকে দূরে রাখতে পারবো।
আসলে এই ব্যারিয়ার্স বা প্রতিবন্ধকতা দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। যেমন এক হচ্ছে অ্যাক্টিভলি শুনতে হবে, সক্রিয় শ্রবণ। দুই হচ্ছে স্পষ্ট এবং সংক্ষিপ্ত বার্তা হওয়া চাই। তৃতীয় হচ্ছে সাংস্কৃতিক সংবেদনশীলতা অবশ্যই থাকা উচিত এবং ফিডব্যাকের একটা লুপ হওয়া উচিত। একজন কথা বলে শুধু ইয়েস এতে হলে হবে না। প্রযুক্তিগত কিছু সরঞ্জাম যেমন অডিও ভিজুয়াল এড ব্যবহার করাটা বেটার, তাতে কিন্তু কমিউনিকেশন ভালো হয়। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক বাধাটাকে কিন্তু কাটিয়ে আসতে পারবো। এবারে এই কমিউনিকেশন ইউনিটের একটা অভূতপূর্ণ একটা সংযোজন হচ্ছে মাস মিডিয়া এবং সোসাইটি, অর্থাৎ গণমাধ্যম এবং সমাজ। তো এখানে প্রথমে বুঝতে হবে আমাদের সমাজে গণমাধ্যমের প্রভাবটা কি। আসলে প্রথমে হচ্ছে গণমাধ্যম কি অ্যাকচুয়ালি বুঝতে হবে। যেমন পত্রিকা, যেমন টেলিভিশন, যেমন রেডিও, যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম সমাজে ইউটিউব, হ্যান প্রভৃতি রয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে। সো এই মাধ্যমগুলো বিভিন্ন বিষয়ে জনগণকে কিন্তু অবগত করে এবং গুরুত্বপূর্ণ সংবাদও পৌঁছে দেয়। সো গণমাধ্যমের মাধ্যমে খবর, বিতর্ক এবং মতামতের একটা প্রকাশ ঘটে, যা সমাজে জনগণের মতামত গঠন করতে সাহায্য করে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ে মানুষকে সচেতন করে থাকে। তো মাস মিডিয়ার রোল কিন্তু অভূতপূর্ণ। এবার আমরা আসবো এই মাস মিডিয়া বা গণমাধ্যম আমাদের সোসাইটিতে কি প্রভাব ফেলছে। প্রথমত যদি দেখি সাংস্কৃতিকগত দিক থেকে, গণমাধ্যম সমাজের সাংস্কৃতিক মূল্যবোধ ও আমাদের যে বিশ্বাসকে সঠিকভাবে, গুরুত্বপূর্ণভাবে একটা পর্যায়ে নিয়ে যায়। টেলিভিশনে চলতে থাকা অনুষ্ঠান, চলচ্চিত্র এবং সংবাদ পোর্টালে মানুষের মনোভাব, তাদের আচার আচরণ এবং জীবন ধারণ কেমন করা উচিত সেগুলো থেকে কিন্তু অনেকটা প্রভাবিত হয়ে থাকে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, গণমাধ্যমের মাধ্যমে নতুন সংস্কৃতি, নতুন একটা আচার বিচার সম্পর্কে মানুষ কিন্তু জানার সুযোগ পাচ্ছে। এছাড়া এগুলো কিন্তু আমাদের যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু একটা পারস্পরিককে বোঝার, শ্রদ্ধা করার একটা সুযোগ করে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত প্রভাব বা এডুকেশনাল ইম্প্যাক্ট। গণমাধ্যম শিক্ষামূলক বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রোগ্রাম এবং সংস্থান প্রদানের একটা কাজ করে থাকে। শিক্ষার সহায়ক বিভিন্ন রকম তারা কিন্তু অ্যাক্টিভিটি করে, যেমন সংবাদপত্র, টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠান এবং অনলাইন শিক্ষামূলক কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বিষয় কিন্তু তারা জানতে পারে এবং তাদের নিজেদের জ্ঞানের সমৃদ্ধ ঘটে। এছাড়া এডুকেশনাল ইম্প্যাক্টের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও থাকে। গণমাধ্যম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং জনমত গঠনে একটা বড় ভূমিকা গ্রহণ করে। এটি মানুষকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যেমন সচেতন করে, ঠিক তেমনিভাবে গণতান্ত্রিক বিভিন্ন কাজে অংশগ্রহণে তাদের কিন্তু উৎসাহিতও করে। এছাড়া বিভিন্ন রকম মানুষ তারা ক্ষমতাসীন বা বিরোধী দল সম্পর্কে সাধারণ মানুষকে কিন্তু ওয়াকিবহল করায়। তো সংবাদ মাধ্যম বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতাদের কাজকর্মের বিশ্লেষণ প্রকাশ করে, জনমত কি বলছে এগুলো নিয়ে মানুষকে সচেতন করে। এবারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এই কমিউনিকেশন পার্টে, তা হচ্ছে মিডিয়া লিটারেসি, অর্থাৎ মিডিয়া সাক্ষরতা। মিডিয়া সাক্ষরতা কি? এটি হচ্ছে এমন কিছু ক্ষমতার কথা বলছে যা মানুষকে বিভিন্ন ধরনের মিডিয়া বা বিভিন্ন ধরনের বার্তা যখন সেখান থেকে বের হয় সেগুলোকে বিশ্লেষণ করতে পারে, তারা সমালোচনা করতে পারে এবং মূল্যায়ন করতে পারে। সো মিডিয়া সাক্ষরতা এক মানুষকে তথ্য বা সংবাদ সেটাকে যাচাই করতে শেখায় এবং বিভ্রান্তিকর বা পক্ষপাতিপূর্ণ যে সমস্ত তথ্য থাকে সেগুলো তারা বুঝতে পারে। সো মিডিয়া সাক্ষরতা মানুষকে শেখায় তথ্যের সঠিক যাচাই করতে এবং মিথ্যা সংবাদ কোনটি তাকে ফেব্রিকেট করতে তাদেরকে সহায়তা করে। সো এটি মানুষকে মানসিকভাবে স্বাধীনভাবে চিন্তা করতে এবং মানুষকে সহজে প্রভাবিত না হতে দেওয়ার চেষ্টা করে। সো এই ক্ষমতা বিশ্বব্যাপী আজকের ডিজিটাল যুগে কিন্তু খুবই প্রয়োজন। কোনটা সঠিক তথ্য, কোনটা ভুল খবর জানা উচিত। এবারে আসবো মিডিয়াতে বা মিডিয়া কমিউনিকেশনে এথিক্স কি, নৈতিকতা নিয়ে। গণমাধ্যমে নৈতিকতা বলতে আজকের দিনে কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি আসলে কি? গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাস এবং এই গণমাধ্যমের প্রতি আমাদের একটা আস্থা থাকা উচিত। না হলে কিন্তু গণমাধ্যমকে আমরা আর গ্রহণ করবো না, যেহেতু এই গণমাধ্যম একটি তথ্যের গোপনীয়তা, সততা, নিরপেক্ষতা এবং সত্যবাদিতার জন্য তারা প্রতীক হয়ে থাকে। যদি সেগুলোই না করি তাহলে কিন্তু আমরা সেই মিডিয়াকে অ্যাকসেপ্ট করি না। সো এথিক্স মিডিয়ার সাথে প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের একটা প্রতীক। সো নৈতিক নীতিগুলি এখানে সুদৃঢ় হয় এবং তথ্য আমরা যে মিডিয়া থেকে পেয়ে থাকি সে মিডিয়ার প্রতি আমাদের একটা ভরসা জাগে এবং
এটি সমাজে প্রকৃত তথ্যের বিস্তারে সহায়ক হয়ে থাকে। এবারে আসবো নিউ মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন। প্রথম হচ্ছে আমরা জানবো নিউ মিডিয়া বলতে আমরা কি বুঝছি। নিউ মিডিয়া আসলে আজকের দিনে ব্যবহৃত এমন কিছু প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলি আমাদের কিভাবে যোগাযোগ করতে সাহায্য করছে। আসলে নতুন যে মিডিয়াগুলি তাদের কিছু বৈশিষ্ট্য আছে, আগে প্রথমে সেই বৈশিষ্ট্যগুলো জানবো। প্রথমত হচ্ছে এগুলো কিন্তু ইন্টার অ্যাক্টিভিটি করতে সাহায্য করে, অর্থাৎ নতুন মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা কি হয়, ব্যবহারকারীদের মধ্যে একটা সরাসরি একটা যোগাযোগ সৃষ্টি করে। এখানে ব্যবহারকারীদের জন্য কন্টেন্টের সঙ্গে তাদেরকে মিথস্ক্রিয়া করার জন্য তৎক্ষণিক তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে নেওয়া হয় এবং তাদের ইনস্ট্যান্টলি কিছু ভিডিওগ্রাফি হ্যান্ডেল প্রযুক্তি করা হয়। দ্বিতীয় হচ্ছে মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন করা হয়েছে, অর্থাৎ এই নতুন যে মিডিয়াতে আমরা আজকে পাঠ্য, রিডেবল কিছু ছবি, ভিডিও এবং অডিও ব্যবহার করে আমরা কিন্তু মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারছি, যা কিন্তু তথ্য প্রেরণ করাতে মানুষের কাছে তথ্যটাকে আকর্ষণীয় করে তুলছে। তৃতীয় হচ্ছে আজকের দিনের যে মিডিয়া, নিউ মিডিয়া, তাদের মধ্যে একটা পার্সোনালাইজেশন রয়েছে, অর্থাৎ ব্যক্তিকরণ রয়েছে। যারা নতুন মাধ্যমে এই কমিউনিকেশন করছে তাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করা, তাদের ইচ্ছে মতো নিজেরা কন্টেন্টটাকে দেখতে পারে, কন্টেন্টটাকে স্কিপ করতে পারে। সো ব্যবহারকারীদের এমনকি অভিজ্ঞতা অনুযায়ী ব্যক্তিগতভাবে কিন্তু এই কন্টেন্ট রেডি করা হয়ে থাকে। সো নিউ মিডিয়া অনেকটা ফ্লেক্সিবল, লিবারেল। এবারে আসবো সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন। সোশ্যাল মিডিয়ায় আমরা আজকে সবাই থাকি প্রায়। তো সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যারা ইউজার্স থাকে, ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে, যেমন টেক্সট হতে পারে, ছবি হতে পারে, ভিডিও শেয়ার হতে পারে, বিভিন্নভাবে তারা আলোচনা করতে পারে। সো এটি ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর মত বিনিময় এবং সংযোগ গড়ে তুলতে সাহায্য করে। তো এই সোশ্যাল মিডিয়া আমাদের সমাজে তার প্রভাবটাকে জানবো তার সম্পর্কে। তো সোশ্যাল মিডিয়া একদিকে সংবাদ প্রচার করে, জনমত গঠন করে, ব্যবসা ও বিজ্ঞাপন প্রচার করে এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ এটি। সো এটি মানুষের মধ্যে একটি কানেকশন তৈরি করে এবং বিশ্বব্যাপী একটা যোগাযোগের সৃষ্টি করেছে। এবারে দেখব যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের যোগাযোগের ক্ষেত্রে কি কি উপকার হচ্ছে। সোশ্যাল মিডিয়া যেমন দ্রুত তথ্য সরবরাহ করে, ঠিক আরেকটি বদগুণ হচ্ছে তেমনি ভুল বা ভ্রান্ত তথ্য প্রচারেরও একটা ঝুঁকি তৈরি করে। সচেতন ব্যবহার এবং তথ্য যাচাই করে সোশ্যাল মিডিয়ায় সঠিকভাবে ব্যবহার করাটা প্রয়োজন, এবং এটা যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু সঠিকভাবে কমিউনিকেশনের যে পারপাসটি সার্ভ করা হবে। এবারে আসবো আরও একটি বিশেষ টপিক, ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড বা আমরা ডিজিটাল বিভাজনও বলি। তো এটি কি? এটি আসলে ডিজিটাল প্রযুক্তির একটা সবার ব্যবহারের জন্য একটা অ্যাক্সেস ও ব্যবহারে সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা ডিফারেন্স থাকে, কে ব্যবহার করতে পারে, কে ব্যবহার করতে পারবে না। সো আর্থিক, সামাজিক এবং ভৌগোলিক কারণে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে এই পার্থক্যটি মিলিয়ে ঘটে। তো এর প্রভাবটা কিভাবে পড়ে? সো এই ডিজিটাল ডিভাইড কি করে, শিক্ষার সুযোগ, চাকরি প্রাপ্তি বা এছাড়া কিছু তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য তৈরি করে। যার কাছে এই ডিভাইস নেই, যার কাছে এই সোশ্যাল মিডিয়া তারা থাকে না, তারা কিন্তু জানতে পারে না। তো ডিজিটাল প্রযুক্তি প্রাপ্তিতে সমাজের সবাইকে কিন্তু সমান সুযোগ দেওয়া জরুরি হয়ে থাকে এবং দেওয়া যায়ও, কারণ এটি জীবনযাত্রার মানটাকে উন্নত করে থাকে। এবারে আসবো কিভাবে আমরা এই ডিজিটাল ডিভাইডটাকে কমাতে পারি। এই ডিজিটাল বিভাজন কমানোর জন্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে আরও কিন্তু কাঠামো উন্নতি করতে হবে, ইন্টারনেটের সংযোগ বৃদ্ধি করতে হবে, ডিজিটাল শিক্ষার প্রতি মানুষকে আরও বেশি গুরুত্ব প্রদান করতে হবে, যাতে করে মানুষদের মধ্যে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে, প্রশিক্ষণ প্রদান করতে সার্বিক দিক থেকে সবাই এগিয়ে আসে। এছাড়া কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটি বিশেষ ইউনিট হচ্ছে সাইবার এথিক্স অ্যান্ড সিকিউরিটি। ওকে, সো সাইবার এথিক্স কি আগে প্রথমে জানবো। সাইবার নৈতিকতা, যাকে আমরা বাংলায় বলতে বোঝায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সময় আমরা যারা ব্যবহারকারী রয়েছি আমাদের আচরণবিধি এবং আমাদের মূল্যবোধ কেমন ধরে রেখেছি। সো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমরা যে ডেটা ব্যবহার করি সেই ডেটার নিরাপত্তা, তার গোপনীয়তা রক্ষা করা এবং অনলাইন আচরণে সাহায্য করা। এবার আসবো সাইবার সিকিউরিটি কি। তো সাইবার সিকিউরিটি বা নিরাপত্তা হলো ইন্টারনেট ব্যবহারের সময় যে ডেটাগুলো আমরা ইনপুট করি বা ব্যক্তিগত তথ্য প্রদান করি, তো সেগুলোকে সুরক্ষিত করার কৌশল। তো এর মাধ্যমে বা এর বিষয়ে বিভিন্ন রকম কিছু
অন্তর্ভুক্তি রয়েছে, যেমন হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার, তারপরে কিছু পাওয়ারফুল পাসওয়ার্ড, এটিসি। ওকে, সো সাইবার এখানে যে এথিক্সের কথা বলা হচ্ছে বা নৈতিকতা বলা হচ্ছে বা নিরাপত্তা ডিজিটাল জীবনে কিন্তু সত্যি সত্যি অপরিহার্য, কারণ এটি ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে রক্ষা করে এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশ সৃষ্টি করে। তাই সাইবার নৈতিকতা এবং নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়া উচিত, বিশেষ করে আজকে একবিংশ শতাব্দীর প্রথম ভাগে অর্থাৎ 2024-25 এই যে ভাগে দাঁড়িয়ে আমরা কিন্তু অধিকভাবে উপলব্ধি করছি। তো এই ছিল কমিউনিকেশন ইউনিটগুলি থেকে অর্থাৎ ইউনিট থেকে একটা ডিটেলড সিলেবাস ভিত্তিক আলোচনা। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এর এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কোথাও অসুবিধা হচ্ছে কিনা বা আপনাদের সাজেশন থাকলে আমি সেটাকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবো। ধন্যবাদ।